বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব বা আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়, লেকচার নাম্বার 8। অর্থাৎ গত 7টি লেকচারে আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। গত 3টি বা 4টি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে অঙ্ক করার চেষ্টা করেছি এবং গত ক্লাসে থেকে আমরা সৃজনশীল পদ্ধতিতে কিভাবে প্রশ্নের উত্তর করতে হয় সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকেও আমরা সৃজনশীল পদ্ধতি নিয়ে কথা বলবো, অর্থাৎ কিভাবে জাবেদা তৈরি করতে হয় এবং উক্ত জাবেদা থেকে কি করে আমরা হিসাব সমীকরণ প্রস্তুত করব সে সম্পর্কেও আমরা অবহিত হব। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন একটি হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের। সেই হোমওয়ার্কের আলোকে আজ আমরা আরেকটু উত্তর মিলিয়ে নিব যে আসলে হোমওয়ার্কটা কত সুন্দর করে তোমরা করতে পেরেছো, কোথায় কোথায় সমস্যা আছে, জাবেদার কোনো প্রবলেম আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকে নির্ধারিত যে টপিক, অর্থাৎ হলো আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করতে হবে, অর্থাৎ হলো কিভাবে সমস্যার সমাধান করতে হবে এবং সে সৃজনশীল প্রশ্নে একটি দেওয়া থাকবে। সে সৃজনশীল প্রশ্ন থেকে আমরা ক, খ এবং গ কিভাবে উত্তর করব সংক্ষিপ্ত, সুন্দর এবং সাবলীলভাবে, সে বিষয়গুলো আজকে আমরা আবার নতুন করে শিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি প্রশ্ন গতদিন থ্রো করেছিলাম, তোমাদেরকে একটু দেখতে হবে। জনাব ক নগদ 2,50,000 টাকা, আসবাবপত্র 60,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা, 20,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। 2020 সালের জুলাই মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। অর্থাৎ হলো এটি হলো প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে এটি হলো তার প্রারম্ভিক উদ্বৃত্ত, অর্থাৎ এই উদ্বৃত্তগুলো আগে থেকেই ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যমান ছিল। এরই আলোকে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানে আরো নতুন অনেকগুলো বিষয় আছে জড়িত, সে বিষয়গুলো আমরা একটু দেখে নিব। জুলাই 2 তারিখ মাসিক 3,000 টাকা হারে 4 মাসের ভাড়া প্রদান করে একটি দোকান ঘর ভাড়া করা হলো। অর্থাৎ হলো প্রতি মাসে ভাড়ার পরিমাণ হলো 3,000 টাকা এবং 4 মাসের ভাড়া অগ্রিম প্রদান করে একটি দোকান ঘর ভাড়া নেওয়া হয়েছে। 6 তারিখে বলা হচ্ছে সাপ্লাইস ক্রয় নগদে 5,000 টাকা এবং ধারে ক্রয় করা হয়েছে 3,000 টাকা। জুলাই 9 তারিখে বলা হচ্ছে জনাব ক তার ব্যক্তিগত 35,000 টাকা মূল্যের কম্পিউটার ব্যবসায়ী প্রদান করেন। অর্থাৎ একজন ব্যবসায়ী তার ব্যক্তিগত 35,000 টাকা মূল্যের একটি কম্পিউটার ব্যবসার স্বার্থে ব্যবসায়ী তিনি প্রদান করে থাকেন। এরপরে আমরা যদি দেখি আরো কিছু তথ্য আছে। জুলাই 11 তারিখে কমিশন প্রাপ্তি টাকা এখানে দেওয়া নেই, অর্থাৎ কমিশন প্রাপ্তি বলা হয়েছে কিন্তু টাকার পরিমাণ যদি দেওয়া না থাকে। প্রিয় শিক্ষার্থী, এটি একটি ভেগ ট্রানজ্যাকশন, অর্থাৎ হলো আমরা যদি এরকম কোনো বিষয়গুলো লিখি এবং টাকার পরিমাণ যদি দেওয়া না থাকে তাহলে সেই বিষয়টিকে লিপিবদ্ধ করতে হবে না। কারণ আমরা জানি হিসাব বিজ্ঞান হতে হলে তার দুটি পক্ষ থাকতে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এখানে অর্থের দ্বারা কোনো কিছু পরিমাপ করার কোনো সুযোগ নেই, সেহেতু এটিকে আমরা লেনদেন বলে গণ্য করতে পারি না, বরং এটিকে ঘটনা বলে গণ্য করতে পারি। জুলাই 15 তারিখে সাপ্লাইস ক্রয় বাবদ বাকি টাকা হতে 1,000 টাকা নগদে প্রদান করা হলো। অর্থাৎ আমরা আগের যে বিষয়টা দেখেছি যে আমরা ধারে কিছু বিষয়গুলো ধারে সাপ্লাইস পত্র ক্রয় করেছি। আমরা জুলাই 6 তারিখে তোমরা লক্ষ্য করে দেখো যে নগদে সাপ্লাইস ক্রয় 5,000 টাকা এবং ধারে ক্রয় 3,000 টাকা। এই 3,000 টাকার মধ্যে 1,000 টাকা প্রদান করা হলো। জুলাই 22 তারিখে বলা হচ্ছে নগদে সেবা প্রদান 30,000 টাকা এবং ধারে সেবা প্রদান হলো 15,000 টাকা। জুলাই 29 তারিখ 1 মাসের ভাড়া খরচ, অর্থাৎ 1 মাসের আমরা যে শুরুতে যে ভাড়াটি বলেছিলাম, আমরা আবারও যদি আগের স্লাইডে যাই প্রিয় শিক্ষার্থী তাহলে দেখতে পাবো জুলাই 2 তারিখে বলা হচ্ছে মাসিক 3,000 টাকা হারে 4 মাসের অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে এবং পরের স্লাইডে যেটি বলা হচ্ছে অর্থাৎ 29 তারিখে বলা হচ্ছে 4 মাসের ভাড়ার মধ্যে 1 মাসের ভাড়াকে খরচ বলে গণ্য করতে হবে এবং 31শে জুলাই তারিখে আরেকটি আছে অব্যবহৃত সাপ্লাইস খরচের পরিমাণ 2,500 টাকা। অর্থাৎ মাসের শুরুতে আমাদের সাপ্লাইজের পরিমাণ ছিল
নগদে 5,000 টাকা, ধারে 3,000 টাকা, টোটাল 8,000 টাকা। এই 8,000 টাকার মধ্যে মাসের শেষে আমাদের 2,500 টাকা অব্যবহৃত সাপ্লাইজ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই 8,000 টাকার মধ্যে 2,500 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে থাকে আমার 5,500 টাকা। এই 5,500 টাকাকে খরচ বলে গণ্য করতে হবে। এরই আলোকে আমাদের যেটি করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখে নিই। সাপ্লাইজ খরচের পরিমাণ কত সেটি পরিমাণ নির্ণয় করতে হবে, লেনদেনগুলোর জাবেদা দাখিলা তৈরি করতে হবে এবং হিসাব সমীকরণ প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই গতদিন যেটি করেছিলাম সেটি হলো আমাদের জাবেদা করার পরে আমরা হিসাব সমীকরণ প্রস্তুত করেছিলাম। আজকে যে অঙ্কটা আমরা করব সেটি হলো যে আমরা ঠিক একইভাবে একদিকে হিসাব সমীকরণের দাগ টেনে নিব, অপর দিকে আমরা জাবেদা তৈরি করব, অর্থাৎ প্রতিটা এন্ট্রির আমরা জাবেদা তৈরি করে আমরা সেখান থেকে হিসাব সমীকরণের প্রয়োগ দেখাবো। তো সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই একটু বোর্ডে গিয়ে প্রথমে আমরা যেটি দেখতে চাই সেটি হলো আমাদের যে একদিকে আমরা হিসাব সমীকরণের দাগ টেনে নিব, অপর দিকে আমরা তাহলে আমরা লিখলাম হিসাব সমীকরণ আমরা সমান একদিকে দাগ টানলাম, একদিকে দিলাম আমরা সম্পত্তি সমূহ, যেটিকে আমরা ইন্ডিকেট করি এ দ্বারা। অপর দিকে আমরা ডাইন পক্ষকে লিখি দায় ও মালিকানা সত্ত্ব, যেটিকে আমরা ইন্ডিকেট করি এল প্লাস ওই নামে। এই পারে আমরা একটা মন্তব্যের কলাম দিব এবং বাম পাশে আমরা ঠিক একইভাবে একটি তারিখের কলাম দিব। আমরা বোর্ডের দিকে যদি একটু লক্ষ্য করি, অর্থাৎ আমরা যে স্লাইড শো দেখলাম সেখানে আমরা কি কি সম্পত্তি পেলাম সেটি একটু যদি আমরা দেখে নিই। প্রথমে দেখো নগদ আছে, আসবাবপত্র আছে, প্রাপ্য হিসাব আছে, তিনটি সম্পত্তির ঘর। আর দায়ী পাশে যা ঋণের একটি কলাম করব, অগ্রিম ভাড়া আরেকটি সম্পত্তির কলাম আসবে, সাপ্লাইজ আরেকটি কলাম আসবে, ব্যবসায় অর্থাৎ হলো আমরা যদি আরেকটি দেখি কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটার, অর্থাৎ নগদ পেলাম, আমরা আসবাবপত্র পেলাম, প্রাপ্য হিসাব পেলাম, অগ্রিম ভাড়া পেলাম, সাপ্লাইজ পেলাম এবং অফিস সরঞ্জাম পেলাম। 6টি আমরা কিসের ঘর পেলাম, সম্পত্তির দিকে 6টি কলাম পেলাম। দায়ী পাশে পেলাম আমরা পাওনাদার, ব্যাংক ঋণ এবং মালিকানা সত্ত্ব বা মূলধন। তাহলে দায়ী পাশে 3টি কলাম পেয়েছি এবং সম্পত্তি পাশে আমরা কয়টি কলাম পেয়েছি, সম্পত্তি পাশে পেয়েছি আমরা 6টি কলাম, যার জন্য সম্পত্তির দিকে একটু ঘরটা আমরা বাড়াই দিলাম। আচ্ছা, সম্পত্তির দিকে আমার 6টি কলাম হবে, 1 2 3 4 5 6। দায়ী পাশে হবে আমার 3টি কলাম, 1 2 3। প্রথমে হবে এইখানে আসে নগদ, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, অগ্রিম ভাড়া, অফিস সাপ্লাইজ, অফিস সরঞ্জাম। এই পারে হবে আমাদের ব্যাংক ঋণ, প্রদেয় হিসাব, মূলধন। আমরা এই কলামগুলো পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী।
অর্থাৎ আমরা সম্পদ পাশে পেয়েছি নগদ, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, অগ্রিম ভাড়া, অফিস সাপ্লাইজ, অফিস সরঞ্জাম, এবং দায় পেয়েছি আমরা ব্যাংক ঋণ, প্রদেয় হিসাব এবং মূলধন হিসাব। আমরা 1 তারিখেরটা সুদ, প্রথমে যেটি প্রারম্ভিক উদ্বৃত্ত আছে সেটি আমরা 1 তারিখে বসা দিব। নগদের ঘরে আছে আমার 2,50,000, আসবাবপত্রের ঘরে আছে আমার 60,000, প্রাপ্য হিসাব আছে আমার 30,000, ব্যাংক ঋণের কাছে গিয়ে আমরা দিয়ে দিব, ব্যাংক ঋণের পরিমাণ আছে আমার 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা যোগ যদি করি তাহলে পেয়ে যাব 2,50,000, আর 60,000 3,10,000, আর 30,000 3,40,000 থেকে 20,000 বাদ দিলে 3,20,000 টাকা থাকবে আমার মূলধন। এটিকে আমরা লিখলাম বিনিয়োগ। যেহেতু প্রারম্ভিক উদ্বৃত্ত সেজন্য আমরা এটির জাবেদা করলাম না। আমরা জাবেদা শুরু করব জুলাই 2 তারিখ থেকে। জুলাই 2 জাবেদা লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, জুলাই 2 আমরা আমাদের যে এন্টিটি দেওয়া আছে মাসিক 300 টাকা 3,000 টাকা হারে 4 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে। অগ্রিম ভাড়া সম্পত্তি। অগ্রিম ভাড়া প্রদান করলে এখানে দুটো লেনদেন আমাদের জড়িত, একটি অগ্রিম ভাড়া, অপরটি নগদ টাকা। নগদ দুটোই সম্পত্তি, এক সম্পত্তি হ্রাস পেয়েছে, আরেক সম্পত্তি আমার বৃদ্ধি পেয়েছে। তাহলে জাবেদা দিলাম আমরা অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 12,000 টাকা, অর্থাৎ 3-এর সাথে 3 মাসে 3,000 টাকা প্রতি মাসে, 4 মাসের ভাড়া 3-4 12,000 টাকা আমাদের। এখন অগ্রিম ভাড়া বলতে একটি কলাম আমরা করে নিব। সেক্ষেত্রে আমরা যেটি করব, ফেব্রুয়ারি 2 তারিখ অগ্রিম ভাড়ার ঘরে দিব আমরা, যোগ করব 12,000 টাকা এবং নগদ থেকে বাদ দিব আমরা 12,000 টাকা। তোমরা সঙ্গে সঙ্গে একটু করে নিবা অথবা মিলিয়ে নিবা যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। জুলাই 6 তারিখ জুলাই 6 আমরা এন্ট্রিটা একটু দেখে নিব। সাপ্লাইজ ক্রয় নগদে 5,000 টাকা এবং ধারে 3,000 টাকা। সাপ্লাইজ সম্পত্তির আগমন ঘটেছে। অপরদিকে না, একদিকে যেমন নগদ টাকা কারবার থেকে কমে গেছে, অপরদিকে পাওনাদার বা দায়ের সৃষ্টি হয়েছে। আমরা লিখলাম সাপ্লাইজ হিসাব ডেবিট 8,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে এটিকে ভেঙে দুটো জাবেদা করতে পারতা। সেটি প্রথমটি হতো সাপ্লাইজ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। আবার সেকেন্ড জাবেদা তার করতে পারতা সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট 3,000 টাকা। আমরা একবারই করে নিয়েছি। 6 তারিখ আমরা এখন দিলাম সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজের ঘরে আমরা দিয়ে দিলাম 8,000 টাকা। নগদান ক্রেডিট মানে নগদ থেকে বাদ হলো আমার 5,000 টাকা। পাওনাদার ক্রেডিট মানে দায়ের সৃষ্টি হলো, দায় বৃদ্ধি পেল 3,000 টাকা। এখন যদি আমরা দুই পাশে মিলাই 8,000 টাকা প্লাস 5,000 টাকা মাইনাস, তাহলে থাকলো প্লাস 3,000, ওই পারেও প্লাস 3,000। অর্থাৎ প্রতিটা লেনদেনের দ্বারাই দুই পক্ষ সমান হতে হবে এবং সমান হবে যদি সঠিকভাবে লেনদেনগুলো আমরা প্রয়োগ করতে পারি। 9 তারিখে দেখো প্রিয় শিক্ষার্থী,
জনাব ক তার ব্যক্তিগত 35,000 টাকা মূল্যের কম্পিউটার ব্যবসায়ী প্রদান করলেন। অর্থাৎ ব্যক্তিগত বিষয় ব্যবসায়ী প্রদান করলে ব্যবসায়ের একদিকে যেমন সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে, অপরদিকে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। জুলাই 9 তারিখ, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হলো আমাদের 35,000 টাকা। 9 তারিখ দিয়ে আমরা এখন অফিস সরঞ্জামের একটি ঘর করেছি, সেখানে যোগ করে দিলাম আমরা 35,000। অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিক মূলধনের ঘরেও আমরা যোগ করে দিলাম 35,000 টাকা। এটির নামও হবে আমাদের বিনিয়োগ। আমাদের 9 তারিখও শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের স্লাইডে যদি যাই তাহলে জুলাই 11 তারিখে যেটি আছে প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে। সাপ্লা কমিশন প্রাপ্তি আছে, বাট তার টাকার পরিমাণ যেহেতু দেওয়া নেই। যদি টাকার পরিমাণ দেওয়া থাকতো তাহলে এই এন্ট্রিটা আমাদের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হতো। যেহেতু টাকার পরিমাণ দেওয়া নেই, যার জন্য এন্ট্রিটাকে আমাদের কখনোই অন্তর্ভুক্ত করতে হবে না। তাহলে আমরা চলে যাব 15 তারিখে। সাপ্লাইস ক্রয় বাবদ বাকি টাকা হতে 1,000 টাকা নগদে প্রদান করা হলো। অর্থাৎ 2 তারিখে আমরা যে ধারে সাপ্লাইস ক্রয় করেছিলাম 3,000 টাকা, তার মধ্যে প্রদান করা হলো 1,000 টাকা। এখন লিখব জুলাই 15, প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে আমরা কি করেছি। আমরা জানি প্রদেয় হিসাব যখন ক্রেডিট তখন প্রদেয়ের হিসাবের ঘরে যোগ হয়, প্রদেয় হিসাব যখন ডেবিট তখন প্রদেয় হিসাবের ঘরে বিয়োগ হয়। তাহলে আমরা 15 তারিখ দিয়ে প্রদেয় হিসাব থেকে বাদ দিব প্রদেয় হিসাব থেকে বাদ দিব 1,000 টাকা, পাশাপাশি নগদ থেকেও বাদ দিব আমরা 1,000 টাকা। তাহলে দেখো আমাদের প্রদেয় হিসাবের ব্যালেন্স আস্তে আস্তে হ্রাস পেল। 22 তারিখে যদি যাই প্রিয় শিক্ষার্থী, এখানে একটু লক্ষ্য করতে হবে নগদের সেবা প্রদান এবং ধারের সেবা প্রদান। এই এন্ট্রিটাকেও আমরা চাইলে দুটো জাবেদা করতে পারি অথবা একটি জাবেদার মাধ্যমে সেটি প্রকাশ করতে পারি। আমরা যদি একটি জাবেদার মাধ্যমে প্রকাশ করি তাহলে 22 তারিখ নগদান হিসাব ডেবিট 30,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 15,000 টাকা এবং সেবায় হিসাব ক্রেডিট 45,000 টাকা। এটাকে চাইলে তোমরা দুটো জাবেদা করতে পারতা, সেক্ষেত্রে জাবেদা হতো নগদান হিসাব ডেবিট, সেবায় হিসাব ক্রেডিট 30,000 টাকা। আবার জাবেদা হতো প্রাপ্য আয় হিসাব ডেবিট এবং সেবায় হিসাব ক্রেডিট 15,000 টাকা। এখন নগদান হিসাব ডেবিট মানে নগদের ঘরে যোগ হবে 30,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট মানে প্রাপ্য হিসাবের কলামে যোগ হবে 15,000 টাকা। সেবা আয়, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিক মূলধনের ঘরে যোগ হবে আমাদের 45,000 টাকা। আমরা 22 তারিখ দিলাম, নগদের ঘরে যোগ করলাম 30,000, প্রাপ্য হিসাবে যোগ করলাম আমরা 15,000, অপরদিকে মালিকানা সত্ত্ব বা মূলধনের ঘরে যোগ করলাম আমরা 45,000 টাকা। এটির মন্তব্য হবে সেবা আয়। 22 তারিখের এন্ট্রি আমরা শেষ করেছি প্রিয় শিক্ষার্থী। 29 তারিখে যদি আমরা যাই, তোমরা লক্ষ্য করে দেখো 29 তারিখে বলা হচ্ছে
এক মাসের ভাড়া খরচ হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ অগ্রিম ভাড়ার পরিমাণ ছিল কত টাকা? 12,000 টাকা। কয় মাসের? 4 মাসের। এক মাসের অর্থাৎ হলো এখন আমরা 2 তারিখে যাই, অগ্রিম ভাড়াকে ডেবিট করেছিলাম, সম্পত্তির মধ্যে খরচ হলে সেই সম্পত্তিটাকে এখন আমরা অর্থাৎ হলো লিখবো ভাড়া খরচ হিসাব ডেবিট অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট 3,000 টাকা। 4 মাসের 12,000 টাকা হলে 1 মাসের 3,000 টাকা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন দেখতে হবে ভাড়া খরচ। খরচ হলে আমাদের মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে 3,000 টাকা। অগ্রিম ভাড়া ক্রেডিট, অগ্রিম ভাড়া ডেবিট হলে অগ্রিম ভাড়ার ঘরে যোগ, অগ্রিম ভাড়া ক্রেডিট অগ্রিম ভাড়ার ঘরে বিয়োগ 3,000 টাকা। এইখানে লিখে দিলাম আমরা ভাড়া খরচ হিসাব। আমাদের সবশেষ যে এন্ট্রিটি আছে জুলাই 31 তারিখে যেটি আছে প্রিয় শিক্ষার্থী, অব্যবহৃত সাপ্লাইজ খরচের পরিমাণ 2500 টাকা। অর্থাৎ মাস শেষে, ফেব্রুয়ারি মাস শেষে সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ হাতে আছে 2500 টাকা। কিন্তু আমরা জানি অফিস সাপ্লাইজের পরিমাণ হলো 8,000 টাকা। 8,000 টাকার মধ্যে হাতে আছে 2,500 টাকা, তাহলে প্রকৃতপক্ষে খরচ হয়েছে 5,500 টাকা। আমরা জাবেদা লিখলাম সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট অফিস সাপ্লাইজ হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ 5,500 টাকা। অর্থাৎ 8,000 থেকে 2,500 টাকা বাদ দিলে আমার চলে আসে 5,500 টাকা। এখন আমরা কি করছি? সাপ্লাইজ খরচ থেকে বাদ দেওয়া, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে বাদ দিব আমরা 5,500 টাকা। লিখব সাপ্লাইজ খরচ। অপর দিকে অফিস সাপ্লাইজ ক্রেডিট থেকেও বাদ দিব আমরা 5,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রয়োগ শেষ। এখন আমরা যোগ বিয়োগ করে দেখব। অর্থাৎ 2,50,000 আর 30,000 2,80,000। 2,80,000 থেকে 12,000 বাদ দিলে 68, 68 থেকে 6 বাদ দিলে 2,62,000 টাকা। আমরা একটু দেখে নিব। অর্থাৎ হলো 6 আর 12 18, 80 থেকে 18 বাদ দিলে এখানে 60,000 টাকাই থেকে গেল। 15 আর 30 45,000 টাকা। 12 থেকে 3,000 বাদ দিলে 9,000 টাকা। 8,000 থেকে 5,500 বাদ দিলে 2,500 টাকা। অফিস সরঞ্জাম হলো আমার 35,000 টাকা। ব্যাংক ঋণ 20,000, 20,000ই থেকে গেল। 3,000 থেকে 1,000 বাদ দিলে আমার 2,000 থাকলো। অপর দিকে 3,20,000 আর 35, অর্থাৎ হলো আমার 3,20,000 আর 35,000, 3,55,000। 55 আর 45 হয় আমাদের 4 লক্ষ টাকা। 4 লক্ষ থেকে আমরা যদি, তাহলে থাকলো 3,91,500। আমরা একটু দেখে নিব ক্যালকুলেটরে সঠিক হলো কিনা। আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিব প্রিয় শিক্ষার্থী। 2,50,000 মাইনাস 17,000 মাইনাস 1,000 যোগ 30,000, 2,62,000। ঠিক আছে, এখন আমরা মূলধনেরটা একটু দেখে নিব। 3,20,000, 35,000,
45,000 টাকা যোগ 3,000 মাইনাস 5,000 সরি মাইনাস 3,000 মাইনাস 5,500 3,91,500 3,91,500 যোগ 22,000 4,13,500 এই পারে গিয়ে আমরা দেখব 2,62,000 যোগ 60,000 যোগ 45,000 যোগ 9,000 যোগ 2,500 যোগ 35,000 4,13,500। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটা সঠিকভাবে করতে সমর্থ হয়েছি, অর্থাৎ হলো আমরা প্রুফ করতে পেরেছি, আমাদের হিসাব সমীকরণও মিলে গেছে। এখন আমরা আরেকটু কয়ের অঙ্কটা করে নিই। কয়ের উত্তর একেবারে এখন সবার কাছে পরিষ্কার। কয়ে বলা হচ্ছিল যে সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয় করো। আমার সাপ্লাইজের পরিমাণ হলো 8,000 টাকা, হাতে রয়েছে 2,500 টাকা, প্রকৃত খরচের পরিমাণ হলো আমাদের 5,500। যদি বলা হয় যে কিভাবে করব স্যার, একটি প্রশ্ন আসতেই পারে, সেক্ষেত্রে তোমরা চাইলে দাগ টেনে নিতে পারো। বিবরণ টাকা, লেখো অফিস সাপ্লাইজ, 5,000 যোগ 3,000 8,000 বাদ অব্যবহৃত সাপ্লাইজ 2,500 খরচের পরিমাণ 5,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা জাবেদাগুলো আরেকবার একটু দেখে নিব, কারণ জাবেদা ছাড়াও আমরা অঙ্ক করতে পারি। তবে জাবেদা সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকে, তাহলে অঙ্ক করা আমাদের পক্ষে খুবই সহজ। আমরা প্রথম থেকে একটু দেখে নিব। আমরা প্রারম্ভিক উদ্বৃত্তের কোনো জাবেদা করি নাই, চাইলে করতে পারতাম। সেক্ষেত্রে যে জাবেদাটি হতো আমাদের, সেটি হতো আমাদের নগদান হিসাব ডেবিট 2,50,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 60,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 30,000 টাকা, ঋণ হিসাব ক্রেডিট 20,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট 3,20,000 টাকা। প্রারম্ভিক উদ্বৃত্তে সাধারণত জাবেদা করতে হয় না, কিন্তু 1 তারিখের যদি এন্ট্রি হয় যে 1 তারিখে এগুলো নিয়ে শুরু করেছে বা কারো, তখন করতে হবে আমাদের। 2 তারিখে বলা হচ্ছে মাসিক 3,000 টাকা করে ভাড়া করে 4 মাসের অগ্রিম ভাড়া প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের জাবেদাটি হবে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরের জাবেদাটা আমরা করেছি অফিস সাপ্লাইজ বা সাপ্লাইজ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট এবং পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। 9 তারিখে আমরা জাবেদা করেছি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। আর আমরা বললাম 11 তারিখে হবে না, কারণ টাকার পরিমাণ দেওয়া নেই। 15 তারিখে আমরা জাবেদা করেছি যে ধারের টাকাটা পরিশোধ করা হয়েছে, পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 22 তারিখে করেছি আমরা নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট করেছি 30,000 টাকা, প্রাপ্য হিসাবকে ডেবিট করেছি আমরা 15,000 টাকা, সেবা আয়টাকে আমরা ক্রেডিট করেছি 45,000 টাকা। আমরা বলেছিলাম এটা চাইলে তোমরা আলাদা আলাদাও করতে পারো। 29 তারিখে করেছি, যেহেতু অগ্রিম ভাড়ার 1 মাস অতিবাহিত হয়ে গেছে, যার জন্য অগ্রিম খরচের নেচারটাই হলো এরকম যে যত সময় অতিবাহিত হবে ততটুকু প্রকৃত খরচ বলে গণ্য হবে। যেমন
যদি 2 মাস পার হয়ে যেত তাহলে 2 মাস প্রকৃত খরচ বলে গণ্য হতো, 3 মাস পার হয়ে গেলে 3 মাস প্রকৃত খরচ বলে গণ্য হতো, 4 মাস যখন পার হয়ে যাবে তখন 4 মাসের পুরো টাকাটাই প্রকৃত খরচ বলে গণ্য করতে হবে। একইভাবে এই জন্য জুলাই বলা হচ্ছে 31 তারিখে এসে আমাদের অব্যবহৃত খরচের পরিমাণ 2500 টাকা। তাহলে আমাদের যেটি হবে সেটি হলো তাহলে প্রকৃত খরচ কত হবে এইখানে একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, সেটি হলো সম্পদ যদি থাকে তাহলে এই একই জাবেদা হবে। যদি অঙ্কে দেওয়া থাকতো যে মাস শেষে সাপ্লাইজ খরচের পরিমাণ 2500 টাকা, তাহলে জাবেদার কোনো পরিবর্তন হতো না, শুধু টাকার পরিবর্তন হতো। অর্থাৎ খরচের পরিমাণ দেওয়া থাকলে যে টাকা খরচ সেটাই আমরা বসাতাম। আর সম্পদের পরিমাণ যদি দেওয়া থাকে, অর্থাৎ বছরের মাসের শুরুতে সম্পদ কত, মাসের শেষে সম্পদ কত, দুটোর যে ডিফারেন্স সেটি হবে তাদের প্রকৃত খরচ। আমরা এরই আলোকে একটি জাবেদা করলাম, আমরা হিসাব সমীকরণ প্রস্তুত করলাম এবং ক নাম্বারে যেটি দেখলাম সেটি হলো আমাদের সাপ্লাইজ খরচের পরিমাণ সেটি বের করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি অঙ্ক দেখব, এটি ছিল তোমাদের গত দিনের হোমওয়ার্ক। এখন তোমরা একটু মিলিয়ে নাও, আমরা ক্লাস শেষে আবারও কিছু বিষয়গুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে যাব। আমরা আরেকটি সমস্যা একটু দেখতে চাই, তোমরা লক্ষ্য করে দেখো। মেসাস ক ট্রেডার্স এর কিছু স্লাইড শো আমরা দেখব। বলা হচ্ছে 31শে জানুয়ারি 2019 সালের উদ্বৃত্তগুলো ছিল নগদ 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 40,000 টাকা, ভূমি ও দালান কোঠা 3 লাখ টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা। ফেব্রুয়ারি মাসে অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। ফেব্রুয়ারি 3 আমাদের দেওয়া আছে 10% প্রদেয় নোটের স্বীকৃতির মাধ্যমে ব্যাংক হতে ঋণ গ্রহণ 55,000 টাকা। ফেব্রুয়ারি 10 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান 18,000 টাকা। এছাড়া দেওয়া আছে 4% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, নগদে 60% এবং ধারে 40%। মালিক কর্তৃক নগদে উত্তোলন 5,000 টাকা। প্রাপ্য হিসাব থেকে পাওয়া গেল আমাদের 25,000 টাকা। অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। এখানে বলা হচ্ছে যেটি প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক জাবেদা দাখিলা প্রদান করো, হিসাব সমীকরণ প্রস্তুত করো, ফেব্রুয়ারি মাসের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করে দেখছো এখানে কিন্তু জাবেদা করতে বলা হয়নি, কিন্তু তারপরেও তোমাদের সাথে আমরা জাবেদাটা আগে তৈরি করে নিব। কেন তৈরি করে নিব? জাবেদা যখন আমরা তৈরি করে নিতে পারবো তখন আমরা বাকি কাজগুলো আমাদের পক্ষে খুবই সহজতর হয়ে যায়। তো সুতরাং আমরা এটার আগে জাবেদা করে নিই, তারপরে হিসাব সমীকরণ প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থী, আমার সঙ্গে সঙ্গে তোমরাও জাবেদাটি একটু করে নাও, তাহলে তোমাদের পক্ষে সেটি অঙ্ক করার জন্য সুবিধা হবে। আমরা আগে জাবেদাটি করে নিব, অর্থাৎ আমাদের প্রারম্ভিক জাবেদা বলছে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি 1 নগদান হিসাব ডেবিট আমার 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম ডেবিট আছে 40,000 টাকা, ভূমি ও দালান আছে ডেবিট 3 লক্ষ টাকা,
প্রাপ্য হিসাব ডেবিট আছে আমাদের 50,000 টাকা, যোগ যদি করি তাহলে আমরা পাবো মূলধন হিসাব ক্রেডিট 4,90,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রারম্ভিক যে জাবেদাটি আমার কয়েসে এসে সেটি আমরা পেয়ে গেছি। আমরা যদি ফেব্রুয়ারির 3 তারিখে এখন যাই, আগে পুরো জাবেদাটা আমরা একটু করে নিব। ফেব্রুয়ারি 3 তোমরা লক্ষ্য করে দেখো, 10% প্রদেয় নোটের স্বীকৃতির মাধ্যমে ব্যাংক হতে ঋণ গ্রহণ। এই 10% কোনো কাজ নেই, কাজটি হলো যখন আমরা এই লোনটাকে পরিশোধ করব তখন ঋণের উপর সুদের হার এটি। তাহলে আমরা নগদান হিসাব অর্থাৎ ঋণ গ্রহণ করলে কারবারে নগদ টাকা বাড়ে, ডেবিট 10% প্রদেয় নোট হিসাব, ক্রেডিট আমার কত টাকার পরিমাণ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী? 55,000 টাকা। এরপরে আছে আমাদের ফেব্রুয়ারি 10। ফেব্রুয়ারি 10-এ যেটি আছে 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান, এটি আমরা আগেই শিখলাম। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হলো 18,000 টাকা। এরপরে পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে আমাদের 18 তারিখে লক্ষ্য করে দেখো, তোমরা বলা হচ্ছে 4% কারবারি বাট্টায় পণ্য বিক্রয়, নগদে 60% এবং ধারে হলো 40%। আগে জাবেদাটা আমরা লিখে নিই, তারপরে টাকার হিসাব করব। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 1 লক্ষ টাকার 4% 4,000 টাকা, তাহলে বিক্রয়ের পরিমাণ থাকলো আমার 96,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যে বাট্টা সেটিকে বলা হয় কারবারি বাট্টা, এবং কারবারি বাট্টা কখনোই হিসাবভুক্ত হয় না। তাহলে বিক্রয়ের পরিমাণ আমরা বের করে নিলাম 96,000, তারই 60% 57,600 টাকা। আর প্রাপ্য হিসাব হলো 38,400 টাকা। তোমরা যদি এই আইটেম দুটো যোগ করো এখন, অর্থাৎ হলো 6 4 10 শূন্য হাতে 1, 8 8 16 6 হাতে 1, 5 3 8 আর 1 9, অর্থাৎ হলো 96,000 টাকার 60% নগদ এবং 40% হলো ধারে। এখানে একটু লক্ষ্য করতে হবে, কারবারি বাট্টার পরিমাণ আগে বাদ দিয়ে যে টাকাটি থাকবে তার উপর 60% এবং 40% করতে হবে। আমরা 18 তারিখের জাবেদাও শেষ করেছি। 22 তারিখ যেটি আমাদের দেওয়া আছে মালিক কর্তৃক নগদ উত্তোলন। তাহলে মালিক উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, অর্থাৎ ব্যক্তিগত কাজে উত্তোলন বলে গণ্য করতে হবে। নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হলো 5,000 টাকা। এরপরে
25 তারিখ প্রাপ্য হিসাব থেকে পাওয়া গেল 25,000 টাকা, অর্থাৎ দেনাদারের নিকট থেকে আদায় হয়েছে, নগদ বাড়বে এবং দেনাদারের পরিমাণ কমে যাবে। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হলো 25,000 টাকা। সর্বশেষ 28 তারিখ বলা হচ্ছে অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ হলো তোমরা 10 তারিখে যেটি করেছে অগ্রিম ভাড়া 3 মাসের দেওয়া ছিল 18,000 টাকা। আমরা বলেছিলাম যে অগ্রিম খরচের যতটুকু মেয়াদ অতিক্রান্ত হবে বা মেয়াদ নিঃশেষ হবে ততটুকু খরচ বলে গণ্য হবে। তাহলে আমাদের জাবেদা হবে ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট, 3 মাসের 18,000 টাকা, 1 মাসের 6,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমাদের জাবেদা কমপ্লিট, অর্থাৎ প্রারম্ভিক জাবেদা সহ অঙ্কে চেয়েছে প্রারম্ভিক জাবেদা। তোমাদের স্বার্থে আমি পুরো জাবেদাটাই করে দিলাম। এখন হিসাব সমীকরণ আমরা প্রস্তুত করব, তারপরে আয় ব্যয় হিসাবটা একটু দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, হিসাব সমীকরণ হিসাব সমীকরণ 28 ফেব্রুয়ারি 2020। সম্পত্তি সমূহ, যেটিকে আমরা ইন্ডিকেট করি এ দ্বারা, দায় মালিকানা সত্ত্ব, যেটিকে এল প্লাস ওই দ্বারা আমরা ইন্ডিকেট করি। আর তারপরে থাকবে আমাদের একটি মন্তব্যের কলাম, তারিখ। আমরা ফেব্রুয়ারি 1 সম্পত্তি যদি দেখি আমরা পাবো নগদ আর অফিস সরঞ্জাম, ভূমি এবং প্রাপ্য হিসাব 4টি, অগ্রিম ভাড়া 1টি, 5টি পাবো আমরা সম্পত্তির কলাম। আর দায় পাশে পাবো প্রদেয় নোট, মূলধন, প্রদেয় নোট, মূলধন, এই হলো অর্থাৎ 2টি কলাম পাবো আমরা। তাহলে সম্পত্তি পাশে পেলাম আমরা 5টি, 1 2 3 4 5। দায় পাশে পেলাম আমরা 2টি, তাহলে পেলাম নগদ, অফিস সরঞ্জাম, ভূমি, দালান, প্রাপ্য হিসাব, অগ্রিম ভাড়া। এই পাশে পেলাম আমরা প্রদেয় নোট, মূলধন। 1 তারিখে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো নগদের ঘরে যোগ হলো আমার 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জামে যোগ হলো 40,000, ভূমি দালান কোঠা হলো 3 লাখ, প্রাপ্য হিসাব
50,000 এবং আমার মূলধনের ঘরে আসবে 3,04,90,000। আমরা মন্তব্য দিলাম বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যাব 3 নাম্বার কলামে, অর্থাৎ 3 তারিখ নগদান ডেবিট। নগদের ঘরে যোগ হবে আমার 55,000 টাকা। প্রদেয় নোটের ঘরে যোগ হবে আমার 55,000। আমরা এবার যোগ বিয়োগ করে অঙ্কটা নামাইব, অর্থাৎ 1,55,000, 40,000 থেকে গেল, 3 লক্ষ থেকে গেল, 50,000 থেকে গেল, এখানেও 55,000, 4,90,000। আমরা 10 তারিখে যাব একটু। 10 তারিখে আমাদের অগ্রিম ভাড়া ডেবিট, অর্থাৎ অগ্রিম ভাড়ার ঘরে যোগ হবে আমার 18,000। নগদ থেকে বাদ যাবে আমার 18,000। তাহলে নগদে থাকবে 1,37,000, অফিস সরঞ্জাম 40,000, ভূমি দালান কোঠা 3 লাখ, প্রাপ্য হিসাব 55,000, অফিস সরঞ্জাম 18,000। প্রদেয় নোট যা ছিল তাই, মূলধনও আগের মতোই। আমরা 10 তারিখের কাজও কমপ্লিট করলাম। 18 তারিখে যদি যাই প্রিয় শিক্ষার্থী, 18 তারিখে নগদান হিসাব ডেবিট। নগদের ঘরে যোগ করব 57,600 টাকা। প্রাপ্য হিসাব ডেবিট। প্রাপ্য হিসাবের ঘরে যোগ করব আমরা 38,400 টাকা। বিক্রয় অর্থাৎ মালিকানা সত্ত্বের ঘরে যোগ করব আমরা 96,000। তাহলে নগদের ঘরে যোগ করব আমরা 57,600। প্রাপ্য হিসাবের ঘরে যোগ করব আমরা 38,400। মালিকানা সত্ত্বের ঘরে যোগ করব আমরা 96,000। এখানে দিব সেবা আয়, সেবা আয় অথবা বিক্রয়। যোগ করে যেটি পাবো এখন আমরা, যোগ করে 6, 6, 7, 7, 14, 4 হাতে 1, 4 আর 5 9, 1,94,600, 40,000, 3 লাখ, 400 থেকে গেল, 8, 5, 13, 3 হাতে 1, 4 আর 5 9, 93,400, 18,000, 55,000 থেকে গেল, 6, 9, 9, 18, 8 হাতে 1, 5,86,000 টাকা। আমরা 22 তারিখে লিখব উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। উত্তোলন হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় 5,000 টাকা। কমেন্টস লিখব উত্তোলন। নগদান হিসাব ক্রেডিট। নগদ থেকেও বাদ যাবে আমার 5,000। যোগ বিয়োগ করলে আমার 600 থেকে যাবে। 5 আছে কয় 14, 9 হাতে 1, 8 অর্থাৎ 1,89,600। 40,000 থেকে যাবে 3 লাখ, অপরিবর্তিত 93,400। 18,000, 55,000 থেকে যাবে 5,81,000 টাকা। 25 তারিখ নগদান হিসাব ডেবিট। নগদের ঘরে যোগ হবে আমার 25,000। প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে আমার 25,000। 600, 9 হাতে 1, 3,
1,54,600, 40,000 থাকলো, 3 লাখ থেকে গেল, 5,400 থাকলো, 5 আছে কয়ে, 13, 8 হাতে 1, 3, 68,400, 18,000, 55,000 থাকলো, 5,81,000। সর্বশেষ 28 তারিখ যদি আমরা দেখি, প্রিয় শিক্ষার্থী, ভাড়া খরচ হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 6,000 টাকা। মন্তব্য দিলাম ভাড়া খরচ, অগ্রিম ভাড়া থেকে বাদ যাবে 6,000 টাকা। তাহলে এখন আমরা যদি করি 1,54,600 থাকলো, 40,000 থেকে গেল, 3,68,400, এইখানে হলো 18 থেকে 6 বাদ দিলে 12,000, 55,000, 5,77,000। আমাদের প্রতিটি কলাম শেষ। এখন আমরা সমন্বিত যোগফলটা দেখে নিব, প্রিয় শিক্ষার্থী। যোগফল যদি আমরা দেখি, 5,77 যোগ 55,000 পাবো আমরা 6,32,000, 12,000, 68,400, 3,40,000, 54,600, তাহলে আমাদের পরিবর্তন হয়েছে 1 লাখ। এইখানে একটু ভুল হয়েছে, প্রিয় শিক্ষার্থী। 600, 5, 9, 14, 4 হাতে 1, 1, 3 আর 8, 11, 1 হাতে 1, 2,14,600, 2,14,600 যোগ 3,40,000 যোগ 68,400 যোগ 12,000, এক 89,600 যোগ 25,000, 2,14,000 আর 93,400 মাইনাস 25,000, 68,400, 400 যোগ 30,000 যোগ 40,000 যোগ 2,14,600 যোগ 3 লাখ। প্রিয় শিক্ষার্থী, প্রথম থেকে আমরা একটু দেখে নিব। 1 লাখ, 4 লাখ 90, 1 লাখ যোগ 3 লাখ 40 যোগ 50, 4,90,000। পরেরটাতে আমার যোগ যেখানে শুধু সেখানে দেব, 1,55,000 মাইনাস 18,000, তাহলে 1,37,000 যোগ 57,600, 1,94,600 মাইনাস 5,000, 1,89,600
যোগ 25,000 2,14,600 ক্যাশের কলাম ঠিক আছে। এটির এইখানে কোনো হাত নাই, এইখানে একটু দেখে নিব আমরা। এইখানে হবে আমাদের 50,000 যোগ 38,400 88,400 মাইনাস 25,000 63,400 18,000 18,000 12,000। তাহলে এখন একটু দেখে নিব 2,14,600 যোগ 40,000 যোগ 3,63,400 যোগ 12,000 6 লাখ। ছয় লাখ 30,000 হয়, কোথাও হয়তো একটু যোগে ভুল হয়েছে, একটুকে মিলে নিই আমরা। আমরা এন্ট্রিতে যাব একটু, আমরা 55,000 যোগ করেছি, 38,000 55,000 4,90,000 যোগ 96,000 5,86,000 মাইনাস 5,000 5,81,000 5,75,000 5,75,000 যোগ 55,000 6,30,000। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের হিসাব সমীকরণের যদি যোগফল আমরা দেখি তাহলে দুই দিকে আমাদের মিলে গেছে। এখন আমাদের আরেকটি আইটেম থাকলো, সেটি হলো আমাদের আয় ব্যয় হিসাব। আমি একটু বলে দিচ্ছি, এখানে যদি দেখো আয় কোথায় আছে, এখানে আয় আমাদের, এখানে সম্পদ দায়, এখানেও সম্পদ দায়, এখানেও সম্পদ, এইখানে শুধু আয় আছে 96,000 টাকা। সেখান থেকে খরচ আছে আমাদের শুধুমাত্র 6,000 টাকা। তাহলে থাকলো আমার 90,000 টাকা। অর্থাৎ আয় বিবরণী যদি আমাদেরকে প্রস্তুত করতে বলা হয় তাহলে আমরা দিব, হিসাব সমীকরণটা শেষ করে দিয়ে 1 মিনিটে আমাদের অঙ্ক হয়ে গেছে। আয় বিবরণী, বিবরণ টাকা বিক্রয় 96,000 টাকা বাদ ভাড়া খরচ 6,000 টাকা, নেট আয় বা মুনাফা 90,000 টাকা। অর্থাৎ যত প্রকার খরচ আছে সেই খরচগুলোকে আমাকে আয় থেকে বাদ দিতে হবে। প্রশ্নটা উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ, আয় ব্যয়ের অংশ নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দুটো অঙ্ক পরপর করে নিলাম। আমরা একটু আজকের ক্লাস শিডিউলটা দেখে নিব, অর্থাৎ হলো কোনো প্রশ্ন উত্তর আছে কিনা, তার মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি আজকে শেষ করব। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যেয়ে দেখি কি কি আছে আমাদের। প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়ালাইকুম সালাম, সবাই সালাম জানাইছেন। প্রশ্ন জানতে চাই, প্রশ্ন নাই, সবাই প্রেজেন্ট দিয়ে যাও। আর কিছু আছে কিনা স্যার? আমি যদি 1 মিনিট স্যার,
1 তারিখ ও নগদান হিসাব ডেবিট 2,70,000 টাকা আসবাবপত্র হিসাব করি। আসলে 2,50,000 আগের অঙ্কের কথা যেটা বলতেছে, হ্যাঁ তোমার ওটা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। যদি বলা হয় যে কোনো ব্যক্তি যদি প্রারম্ভিক উদ্বৃত্ত হয় তাহলে ঋণ মূলধনের নগদের সাথে যোগ হয় না, কিন্তু যদি বলা হয়ে থাকে যে কারো কাছ থেকে ঋণ গ্রহণ করা হলো সেই তারিখেই, অর্থাৎ হলো প্রারম্ভিক উদ্বৃত্ত না হ্যাঁ যদি হতো তাহলে তোমারটা নগদের সাথে যোগ হতো। পরের এন্ট্রিগুলোতে আমরা যাই, দেখি আর কি কি আছে। সাপ্লাইজ খরচের পরিমাণ তো 2,000 উল্লেখ করা আছে, তাহলে স্যার আমরা এখানে কেন লিখলাম? আচ্ছা, আমাদের অঙ্কে দেখাতে হবে যে সম্পদ, আমার অঙ্কের শুরুতে আমি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাকে। তুমি যদি বাজারে নিয়ে গেলে 100 টাকা, বাজার থেকে খরচ করে আসার পরে তোমার আম্মু তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার খরচ কত টাকা হয়েছে, তুমি বললে যে হাতে আছে 25 টাকা, তাহলে প্রকৃত খরচের পরিমাণ কত টাকা? 75 টাকা। অর্থাৎ প্রারম্ভিক সম্পত্তি থেকে সমাপনী সম্পত্তি বাদ দিলে বাকি যেটুকু থাকে সেটুকু হলো খরচ, যার জন্য আমাদের খরচের পরিমাণ কতটুকু সেটিকে দেখাতে হবে। হ্যাঁ, তারপরে কি আছে স্যার? এখানে ঋণকে নগদ টাকা হিসেবে গণ্য করে যে নগদের, সেটি বললাম প্রিয় শিক্ষার্থী যে প্রারম্ভিক উদ্বৃত্ত হলে নগদের সাথে যোগ হবে না, কিন্তু যদি প্রারম্ভিক উদ্বৃত্ত না হয় 1 তারিখে যদি কোনো ব্যবসা শুরু করতো এবং কারো কাছ থেকে নিয়ে ঋণ নিত তাহলে নগদের সাথে অবশ্যই যোগ হতো। আচ্ছা, পরের গুলো একটু দেখে নিই। অব্যবহৃত সাপ্লাইজ খরচ এত টাকা লেখা আছে, মানে হলো সাপ্লাই এখানে ব্যবহার হয়নি না, বছরের শুরুতে সাপ্লাই ছিল 8,000 টাকা এবং হাতে এখনো রয়ে গেছে বছর শেষে। তোমাকে অন্যভাবে তুমি যদি বলো যে আম্মু তোমার মাসের 1 তারিখে তোমাকে টাকা দিয়েছে 10,000 টাকা, মাস শেষে এখনো হাতে রয়ে গেছে তোমার 2,000 টাকা, তাহলে প্রকৃত খরচ হয়েছে কতটুকু সেটি। আচ্ছা, তারপরে আর কোনো প্রশ্ন নেই। আমরা একটা হোমওয়ার্ক দেখানোর সুযোগ পাবো কিনা একটু দেখে নিই, একটু হোমওয়ার্কটা দেখে নেবো 1 সেকেন্ডে। একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিব আমরা, জাস্ট 1 মিনিটে। তোমরা একটু অঙ্ক দেখো, স্লাইড শো দেখতে পাচ্ছ। 1 জানুয়ারি জনাব নীরব নগদ 90,000 টাকা, 60,000 টাকার আসবাবপত্র, রিতার নিকট হতে 40,000 টাকা ঋণ গ্রহণ। প্রিয় শিক্ষার্থী, এইখানে মনে করতে হবে নগদের সাথে ঋণ যোগ হবে। ভ্যাট সহ নগদে পণ্য ক্রয়, ভ্যাট সহ নগদে পণ্য বিক্রয়, ভ্যাটের রেট যদি দেওয়া না থাকে তাহলে জানতে হবে 15/115, অর্থাৎ 15% ভ্যাট সহ 115 হবে। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, কমিশন পাওয়া গেল মানে নগদে কমিশন পাওয়া গেল, টাকার অঙ্ক দেওয়া আছে। নগদে যন্ত্রপাতি ক্রয় দেওয়া আছে, কবিরের নিকট হতে পণ্য ক্রয়, ধারে এটি হবে। ভাড়া প্রদান 9,000 টাকা, কবিরকে পণ্য নিষ্পত্তিতে 12,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 11,000 টাকা প্রদান করা হলো। এরই আলোকে প্রারম্ভিক মূলধন নির্ণয়, জাবেদা দাখিলা এবং হিসাব সমীকরণ প্রস্তুত করো এবং প্রমাণ দেখাও। এটি তোমাদের হোমওয়ার্ক প্রিয় শিক্ষার্থী। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।